হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব গড়াই নদীর তীরের হাতে কলমে। গড়াই নদীর তীরে লিখেছেন জসিমউদ্দিন। জসিমউদ্দিনের জন্ম 1904 খ্রিস্টাব্দে, মৃত্যু 1976 খ্রিস্টাব্দে। পল্লী কবি হিসাবে সমধিক প্রসিদ্ধ এই কবির জন্ম অধুনা বাংলাদেশের ফরিদপুরে। নকশিকাঁথার মাঠ, রাখালি, বালুচর, ধানক্ষেত, সজন বাদিয়ার ঘাট তার অমর সৃষ্টি। বেদের মেয়ে শীর্ষক গীতিনাট্য, চলে মুসাফির নামক ভ্রমণ কাহিনী ও ঠাকুর বাড়ির আঙিনায় গ্রন্থ রচনায় তার সাহিত্য প্রতিভার অনন্যতা ধরা পড়েছে। পাঠ্যাংশটি তার সজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে এই যে গড়াই নদীর তীরে এই কবিতাটি সজন বাদিয়ার ঘাট এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন কি আছে? 1-1 কবি জসিমউদ্দিন কোন অভিধায় অভিহিত? কবি জসিমউদ্দিন পল্লী কবি অভিধায় অভিহিত। তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম নকশিকাঁথার মাঠ ও রাখাল। কবিতায় বর্ণিত নদীটির নাম কি? কবিতায় বর্ণিত নদীটির নাম গড়াই নদী। 2-2 মাচানের পরে কি আছে? মাচানের পরে আছে শিম লতা, লাউ, কুমড়ার ঝাড়। 2-3 এখানে কার বসতের কথা বোঝেনি, বা এখানে প্রশ্নটা কি আছে? 1 মিনিট জাস্ট। মানুষের বসত করার কথা কারা এখানে বোঝেনি? তাহলে মানুষের বসত করার কথা বনের পাখিরা বোঝেনি। 2-4 উঠানেতে কি কি শুকাচ্ছে? উঠানেতে মটর ডাল, মসুর ডাল, কালো জিরে, ধনে, লঙ্কা, মরিচ শুকোচ্ছে। লঙ্কা শুধু লিখলেই হতো। ঠিক আছে। বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে যায়? মেঘেরা। ঠিক আছে। বাড়িতে ভালোবেসে সাঁঝ সকালে রঙিন মেঘেরা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়। দিনের দাগ। নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। এখানে কুটিরটিকে লতা পাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কবি কি বুঝিয়েছেন? কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। কবি জসিমউদ্দিনের লেখা গড়াই নদীর তীরে কবিতাটিতে গড়াই নদীর তীরের একটি কুটিরের বর্ণনা করা হয়েছে। কুটিরের আশেপাশের দৃশ্য বর্ণনা করা হয়েছে। ঠিক আছে। এখানে লিখবে আশেপাশের দৃশ্য বর্ণনা করেছেন। কুটিরের চারপাশটিতে গাছপালা লতাপাতায় ঘেরা। ফুল ফুটেছে সব গাছগুলিতে। উঠোনের কোণে যেন বুনো ফুলগুলি হেসে কুটি কুটি হয়। তাই বলা হয়েছে কুটির খানিকে লতাপাতা ফুল মায়ায় ঘিরে রয়েছে। এরপরে আছে 3-2 ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। তাহলে ডাহুক মেয়ে কারা এখানে? তাই তো। এখানে হচ্ছে ডাহুক মেয়ে কারা, তারা কাদের নিয়ে আসে, তারা কিভাবে কথা বলে। ডাহুক মেয়ে হলো স্ত্রী ডাহুক পাখি। এরা এদো ডোবা থেকে ছোট ছোট বাচ্চা নিয়ে বেড়াতে আসে। তারা গানে গানে কথা বলে। 3-3 যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি। আখর শব্দটির অর্থ কি? সুখের কাহিনীর যে নানা ছবি কবি এঁকেছেন তার মধ্যে কোনটি তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কেন? 3-3 যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি। এখানে আখর শব্দের অর্থ হলো অক্ষর। কবি জসিমউদ্দিন তার লেখা গড়াই নদীর তীরে কবিতাটিতে গড়াই নদীর পাশের একটি কুটির
ও তার চারপাশের গাছপালার সৌন্দর্য বর্ণনা করেছেন। 1 মিনিট। নদীর তীরের কুটিরটিকে লতাপাতা ফুল মায়ায় ঘিরে রয়েছে। মাচানে শিমলতা, লাউ কুমড়ো, নোটে শাক চাষ করেছে। লাউ কুমড়ো এখানে চাষ করেছে, আর নোটে শাক, লাউ কুমড়ো, আর এখানে লিখবে মাটিতে, মাটিতে নোটে শাক চাষ করেছে। ডাহুক পাখি বাচ্চা নিয়ে বেড়াতে আসে, এটা ঠিক আছে, বাচ্চা নিয়ে বেড়াতে এসে মটর ডাল, মুসুর ডাল, কালো জিরে, ধনে লঙ্কা রোদে শুকোতে দেওয়া আছে। দূর থেকে দেখে বোঝাচ্ছে কেউ যেন আলপনা দিয়েছে। 3-4 কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে। রঙিন মেঘেরা বাড়িটিকে ভালোবেসে থেমে থাকে। এর মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? কবি জসীমউদ্দীন রচিত গড়াই নদীর তীরে কবিতাটিতে নদীর পাশে কুটির ও তার চারপাশে পরিবেশের সৌন্দর্য দেখে মেঘেরা সেই কুটিরের উপর দিয়ে যাওয়ার সময়, আচ্ছা মেঘেরা এখানে দুবার ব্যবহার করা হয়েছে, দাঁড়িয়ে যায় সেই সৌন্দর্য দেখার জন্য। এরপরে আছে 4-এর দাগ। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4-এর দাগের 2-তে পরে আসছি, এটা আমি প্রশ্নটার উত্তর করিনি। কেন করিনি আমি তোমাদেরকে বলবো। 4-এর 1, এ বাড়ির যত হাসি আনন্দ, এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি, কবিতায় কবি প্রকৃতির সঙ্গে একাত্ম যে গ্রামীণ কুটিরের জীবন্ত ছবি এঁকেছেন তার বিবরণ দাও। 4-এর দাগের 1, এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি। উদ্ধৃতাংশটি কবি জসীমউদ্দীনের লেখা গড়াই নদীর তীরে কবিতার অংশ। এখানে গড়াই নদীর তীরে অবস্থিত একটি কুটির ও তাকে ঘিরে থাকা গাছপালা, ফুল, এইসব প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য বর্ণনা করেছেন নিজের কবিতার মাধ্যমে। কবিতায় তিনি বর্ণনা করেছেন গড়াই নদীর তীরে একটি কুটির আছে লতাপাতায় ঘেরা। সেই ঘরে কাছে দেখা যাচ্ছে শিম, লাউ, কুমড়ো, লতা ও নোটের শাক। ডাহুক পাখিরা তাদের বাচ্চা নিয়ে সেই ঘরের কাছে বেড়াতে আসে। গাছের শাখায় পাখিরা গান গায়। ঘরের উঠোনে মটর ডাল, মুসুর ডাল, কালো জিরে, ধনে লঙ্কা রোদে শুকোতে দেওয়া হয়েছিল। সকাল সন্ধ্যে রঙিন মেঘেরা বেড়াতে আসে, তখন কুটিরের কাছে দাঁড়িয়ে যায়। এরপরে দেখো 4-এর দাগের 2, সজন বাদিয়ার ঘাট কবিতায় কবি পরম মমতায় গ্রামীণ কুটিরের ছবি এঁকেছেন। আমাদের প্রত্যেকেরই নিজের বাড়ির সঙ্গে এমন একটি মমতাময় সম্পর্ক আছে। তুমি তোমার বাড়ির বিভিন্ন অনুষঙ্গের বিবরণ দিয়ে একটি অনুচ্ছেদ লেখো। তাহলে তোমাকে নিজের বাড়ির বিবরণ দিয়ে লিখতে হবে। এখানে কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকের বাড়ি প্রত্যেকের বাড়ির থেকে আলাদা। তোমাদের প্রত্যেকের বাড়ি, তাই না? তাই অনুচ্ছেদটি প্রত্যেকের আলাদা আলাদা হবে। আমি লিখলে আমার বাড়ির সম্পর্কে লিখব, যেটার সঙ্গে তোমাদের কারো মিল হবে না, তাই না? তাই তোমরা নিজেদের বাড়ি তার চারপাশের কি কি আছে সেগুলি শুধু লিখে নেবে। তোমার নিজের বাড়ির কোন জায়গাটিকে সব থেকে ভালো লাগে সেটিও লিখবে। কোন গাছটিকে সব থেকে ভালো লাগে, কোন গাছের তলায় বসতে ভালো লাগে, ঠিক আছে, এগুলি সব লিখবে। বা নিজের বাড়ির দেখবে একটা জায়গা থাকবে যে জায়গাতে থাকতে তোমার সব থেকে বেশি ভালো লাগে, সেই জায়গাটির কথা লিখবে, ঠিক আছে। এরপরে দেখো শব্দার্থ। মাচান, বাঁশ ইত্যাদির তৈরি উঁচু বেদি বা মঞ্চ। এঁদো ডোবা, নোংরা ও পঙ্কিল জলাশয়। হেথায়, এখানে। আখরে, অক্ষরে বা বর্ণে। 5-এর দাগ কি বলেছে? নিচের বাক্যগুলি থেকে ক্রিয়ার কাল নির্ণয় করো। কুটির খানিরে লতাপাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে, এটা পুরা ঘটিত বর্তমান কাল। উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি, এটা সাধারণ বর্তমান কাল। এরপরে আছে 5-এর 3, লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠানেতে সযতনে, ঘটমান বর্তমান কাল, এটা অন্তস্থ জ।
জিরা ও ধনের রঙের পাশেতে আলপনা আঁকা কার? সাধারণ বর্তমান কাল। এরপরে ৫-এর ৫। কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে, পুরা ঘটিত বর্তমান কাল। ৬-এর দাগ, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূ কেউ, জটিল বাক্যে। লাল শাড়িখানি যে রোদে দিয়ে গিয়েছে সে এ বাড়ির কোনো বধূ। ৬-এর ২, ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে, চলিত গদ্যে। ডাহুক মেয়েরা গানে গানে কথা বলে বেড়াতে আসে। এরপরে ৬-এর ৩। গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে, না সূচক বাক্যে। গাছের শাখায় বনের পাখিরা গান ধরতে ভয় পায় না, এখনো তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে, যৌগিক বাক্যে। হেথায় মানুষ বসত করে কিন্তু এখনো তাহারা বোঝেনি। ৭-এর দাগ, নিচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো। কুমড়া, কুমড়ো থেকে এসেছে স্বরসঙ্গতি। কালিজিরা, কালোজিরা থেকে এসেছে স্বরসঙ্গতি। উঠান, উঠোন থেকে এসেছে স্বরসঙ্গতি। সযতনে, সযত্নে এটা স্বরভক্তি। আক্ষর এসেছে অক্ষর থেকে দীর্ঘিভবন। সাঁঝ এসেছে সন্ধ্যা থেকে, নাসিক্য ভবন। এরপরে ৮-এর দাগ, কারক বিভক্তি নির্ণয় করো। গড়াই নদীর তীরে, কোথায়? ঠিক আছে, নদীর কোথায়? তীরে, অধিকরণ কারকে এ বিভক্তি। উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটোকুটি। তাহলে কি হেসে কুটোকুটি হয়? ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে বুনো ফুল, এটা কর্মকারকের শূন্য বিভক্তি। আচ্ছা, বুনো ফুল এখানে কর্তা হতে পারে, কে হেসে কুটোকুটি হয়, এটাও আমরা বুনো ফুল পাবো। এটা কর্তৃকারক করতে পারে, কারণ এখানে যদি আমরা কি লিখি তাহলে এখানে কর্তা থাকছে না, তাই না? এটা আমরা কর্তৃকারক লিখতে পারি। কে হেসে কুটোকুটি হচ্ছে। গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে, কি ধরে? এখানে দেখো কে কে হলে বনের পাখি, কি করে তাহলে হচ্ছে গান, তাহলে কর্মকারকের শূন্য বিভক্তি। যেন একখানি সুখের কাহিনী নানান আক্ষরে ভরি, তাহলে কিসের দ্বারা ভরা হয়েছে, তাই না? নিমিত্ত কারকে এ বিভক্তি। সাঁঝ সকালে রঙিন মেঘেরা এখানে বেড়াতে আসে, তাহলে কারা আসে? রঙিন মেঘেরা, কর্তৃকারকে এর আবিভক্তি। ৯-এর দাগ, নিচের শব্দগুলির মধ্যে কোনটি কোন শ্রেণীর বিশেষ্য তা নির্দেশ করো। মানুষ জাতিবাচক, আনন্দ ভাববাচক, ফুলগুলি বস্তুবাচক, আলপনা ক্রিয়াবাচক বিশেষ্য। ১০-এর দাগ, নিচের শব্দগুলির মধ্যে কোনটি কোন শ্রেণীর সর্বনাম তা লেখো। যার সাপেক্ষ সর্বনাম, কেউ সাপেক্ষবাচক সর্বনাম, তাহারা পুরুষবাচক সর্বনাম, তার পুরুষবাচক সর্বনাম। ১১-র দাগ, এঁদো, লাল, বুনো, রঙিন বিশেষণগুলির সাহায্যে নতুন শব্দবন্ধ তৈরি করো। এঁদো, এঁদো পুকুর। লাল, লাল ফুল। বুনো, বুনো ওল। রঙিন, রঙিন প্রজাপতি। ঠিক আছে, তাহলে এগুলি হয়ে গেল তোমাদের প্রশ্নর উত্তর। এরপরে আমরা পড়ব জেলখানার চিঠি, লিখেছেন সুভাষচন্দ্র বসু। এটা আমরা পরের ভিডিওতে পড়ব। আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।